ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা পর্ষদের টেস্ট পেপারের পেজ নাম্বার 348-এ কন্টাই গার্লস হাই স্কুলের যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সেট রয়েছে তার 2 মার্কসের ভিডিওগুলো সলভ করতে চলে এসেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, নিচে কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের এক্সামের আগে এরকম আরো অনেক রিভিশন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, চোখের ডাক্তার হিসেবে তুমি কিভাবে মায়োপিয়া এবং হাইপেরোপিয়াতে আক্রান্ত ব্যক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করবে? দেখো, মায়োপিয়াতে আক্রান্ত ব্যক্তি বলবেন যে তিনি কাছের জিনিস ভালো দেখতে পাচ্ছেন কিন্তু দূরের জিনিস ভালো দেখতে পাচ্ছেন না। অন্যদিকে হাইপেরোপিয়াতে আক্রান্ত ব্যক্তি বলবেন যে তিনি দূরের জিনিস তো ভালো দেখতে পাচ্ছেন কিন্তু কাছের জিনিস ভালো দেখতে পাচ্ছেন না। ওকে, এছাড়াও একজন চোখের ডাক্তার হিসেবে চোখ পরীক্ষা করলে বোঝা যাবে যে মায়োপিয়ায় আক্রান্ত ব্যক্তির চক্ষু গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বেশি, কিন্তু হাইপেরোপিয়াতে আক্রান্ত ব্যক্তির চক্ষু গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোট। ঠিক আছে, তো এই দুটি চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো যে কোনো ব্যক্তি মায়োপিয়াতে আক্রান্ত না হাইপেরোপিয়াতে আক্রান্ত। ওকে, নেক্সট বলছে কর্নিয়া এবং লেন্সের কাজের মধ্যে তুলনা করো। প্রথমেই বলবে কর্নিয়া হচ্ছে একটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। অন্যদিকে লেন্স যেমন একটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, তেমনি এটি আলোকে রেটিনার উপরে ফোকাস করতেও সাহায্য করে। এছাড়াও এটি কিন্তু চক্ষুর উপযোজনে সাহায্য করে, দূরে এবং কাছের বস্তু দেখতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট যাচ্ছি। দেখো, সাইটোকাইনিনের সাথে নিচের কাজগুলির সম্পর্ক স্থাপন করতে বলেছে। কি বলছে? কোষ বিভাজন। সাইটোকাইনিন দ্রুত কোষ বিভাজনে সাহায্য করে থাকে। একটি উদাহরণ দেবে যে বিজ্ঞানী গুটম্যান দেখেছিলেন যে পেঁয়াজ এবং মটরের মূলে দ্রুত কোষ বিভাজনে সাইটোকাইনিন সাহায্য করে। ঠিক আছে, সেকেন্ড বলছে পার্শ্বমুকুল। সাইটোকাইনিন অগ্রমুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে কিন্তু পার্শ্বমুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, ফলে গাছের শাখা প্রশাখার সংখ্যা বৃদ্ধি পায় এবং গাছ গম্বুজাকৃতির হয়। নেক্সট বলছে পত্রমোচন। সাইটোকাইনিন পত্রমোচনকে বিলম্বিত করে এবং পাতার ক্লোরোফিলকে নষ্ট হতে দেয় না সহজে, ফলে পাতার যে মোচন বা পত্রমোচন বিলম্বিত হয় এবং গাছের বার্ধক্যও কিন্তু বিলম্বিত হয়। ওকে, নেক্সট বলছে, দেখো, মানব দেহে নিম্নলিখিত কাজগুলিতে যুক্ত হরমোনগুলি কি কি বলতে হবে। দেহের লোম খাড়া হয়ে যাওয়া, এটার সাথে কোন হরমোন যুক্ত? এটার সাথে অ্যাড্রিনালিন হরমোন, কারণ এটি জরুরিকালীন হরমোন। নেক্সট, মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ, এটার সাথে আমাদের T4 বা থাইরক্সিন হরমোন জড়িত। জনন গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ, জনন গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের গোনাডোট্রফিন হরমোন। ঠিক আছে, GTH বা গোনাডোট্রফিন হরমোন। রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখে, এটি বজায় রাখতে সাহায্য করে দুটি হরমোন, ইনসুলিন এবং গ্লুকাগন। ঠিক আছে, ইনসুলিন রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজকে সরিয়ে নেয়, কোষের মধ্যে আবদ্ধ করে নেয়। অন্যদিকে গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে অতিরিক্ত গ্লুকোজকে রক্তে মিশিয়ে গ্লুকোজের পরিমাণ বাড়াতে সাহায্য করে রক্তে। ওকে, তো ইনসুলিন গ্লুকাগন দুটোই এখানে উত্তর হবে। নেক্সট, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সারণীর সাহায্যে দেখাও। তো প্রথমেই লিখবে তোমরা ক্রোমোজোমের রাসায়নিক উপাদান দুটি, এক তো হচ্ছে আমাদের প্রোটিন এবং দ্বিতীয় হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তো প্রোটিনের মধ্যে আমরা কি কি দেখতে পাই? প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। ওকে, তো প্রোটিনের মধ্যে আমরা দেখতে পাই দুই প্রকারের প্রোটিন দেখা যায়। এক হচ্ছে ক্ষারীয় হিস্টোন প্রোটিন, যেটি 45% থাকে, এবং 5% অ্যাসিডিক নন হিস্টোন প্রোটিন থাকে। ঠিক আছে, এবার লিখবে তোমরা ক্ষারীয় হিস্টোন প্রোটিনে জেনারেলি আমরা দেখতে পাই হিস্টিডিন, লাইসিন এবং আর্জিনিন। ঠিক আছে, এই তিন ধরনের অ্যামাইনো অ্যাসিড বেশি পরিমাণে দেখা যায়। আর অ্যাসিডিক বা আম্লিক নন হিস্টোন প্রোটিন যেটা, তাতে আমরা ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন এই দুই ধরনের অ্যামাইনো অ্যাসিড বেশি পরিমাণে দেখতে পাই। নেক্সট হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দু রকম হতে পারে, এক হচ্ছে ডিএনএ এবং আরেকটি হচ্ছে আরএনএ। ঠিক আছে, ডিএনএ বা আরএনএ এর মধ্যে আমরা দেখতে পাই দুটিতেই ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী, প্রথমে লিখে দেবে, এবং আরএনএ হচ্ছে একতন্ত্রী। ঠিক আছে, তো দ্বিতন্ত্রী আরএনএ এর একককে আমরা বলে থাকি নিউক্লিওটাইড। প্রত্যেকটি নিউক্লিওটাইড কি দ্বারা গঠিত? পেন্টোজ সুগার বা পেন্টোজ শর্করা, তার সাথে থাকে হচ্ছে নাইট্রোজেন বেস, ওকে, বা নাইট্রোজেন ক্ষারক, এবং ফসফরিক অ্যাসিড। ওকে, এই নাইট্রোজেন ক্ষারক আবার দুই প্রকারের হতে পারে, পিউরিন ক্ষারক হতে পারে অথবা পিরিমিডিন ক্ষারক হতে পারে। ঠিক আছে, তো পিউরিন ক্ষারক
এর মধ্যে আমরা জানি দুটি পড়ে, সেই দুটি হচ্ছে আমাদের অ্যাডেনিন গুয়ানিন, এবং পিরিমিডিনের মধ্যে দুটি পড়ে, সেটা হচ্ছে সাইটোসিন থায়ামিন। ঠিক আছে, এটা লিখবে প্রথমে ডিএনএ এর ক্ষেত্রে। তারপরে আরএনএ লিখবে যে আরএনএ হচ্ছে একতন্ত্রী এবং এখানে পিরিমিডিন ক্ষারক হিসেবে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে আরএনএ তে। ঠিক আছে, তো এই হবে তোমাদের টোটাল অ্যান্সারটা। নেক্সট বলছে স্বপরাগযোগে দুটি সুবিধা লেখো। প্রথম সুবিধাটা হচ্ছে স্বপরাগযোগে পরাগ রেণুর অপচয় কম হয়। ঠিক আছে, যেহেতু একই গাছের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে বলে। এবং দ্বিতীয় হচ্ছে যে স্বপরাগযোগের ক্ষেত্রে প্রজাতির যে বিশুদ্ধতা তা বজায় থাকে, যেহেতু অন্য কোনো গাছের পরাগ রেণু এসে মিশ্রিত হয় না বলে। ওকে, নেক্সট বলছে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা বিশ্লেষণ করো। এটা যখন তোমাকে কোয়েশ্চেন করবে তখন তোমাকে এইভাবে অ্যান্সার করতে হবে যে পিতার ক্ষেত্রে আমরা জানি পিতার জিনোটাইপ হচ্ছে 44 অটোজোম প্লাস XY। ঠিক আছে, 44 অটোজোম প্লাস XY, যেখান থেকে দুই ধরনের গ্যামেট তৈরি হতে পারে। এক তো তৈরি হতে পারে হচ্ছে 22টি অটোজোম উইথ এক্স ক্রোমোজোম। ওকে, 22টি অটোজোম এবং এক্স ক্রোমোজোম। আরেকটি গ্যামেট যেটা তৈরি হতে পারে সেটা হচ্ছে 22টি অটোজোম প্লাস ওয়াই ক্রোমোজোম। ওকে, এই দুই ধরনের গ্যামেট কিন্তু বাবার থেকে বা পিতার থেকে তৈরি হতে পারে। আর মায়ের ক্ষেত্রে মায়ের জিনোটাইপ হবে হচ্ছে 44A প্লাস XX, যেহেতু মায়ের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম থাকে বলে। তো এখান থেকে এক প্রকারের গ্যামেটই তৈরি হতে পারে, সেটা হচ্ছে 22A বা 22টি অটোজোম প্লাস একটি এক্স ক্রোমোজোম। ঠিক আছে, গ্যামেটে এটাই তৈরি হতে পারে। এবারে তুমি এই পাশে লিখে দেবে এগুলো হচ্ছে গ্যামেট। ওকে, আর এটা হচ্ছে মা। ওকে, মায়ের জিনোটাইপ। তো এবারে লিখবে বাবার থেকে 22A প্লাস X এই গ্যামেটটি যখন মায়ের ডিম্বাণুর সাথে মিলিত হয়, এই শুক্রাণুটি মায়ের ডিম্বাণুর সাথে মিলিত হলে 44A প্লাস XX অর্থাৎ কন্যা সন্তানের জন্ম হয়। ঠিক আছে, কন্যা সন্তানের জন্ম হয়। অন্যদিকে পিতার থেকে 22A প্লাস Y এই শুক্রাণুটি যদি মায়ের ডিম্বাণুর সাথে মিলিত হয় তাহলে 44A প্লাস XY অর্থাৎ পুত্র সন্তানের জন্ম হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে যে বাবার থেকে কি গ্যামেট পাচ্ছে। বাবার থেকে 22A প্লাস X এই শুক্রাণুটি বা এই গ্যামেটটি যদি পাওয়া যায় তাহলে কন্যা সন্তানের জন্ম হবে, আর বাবার থেকে যদি 22A প্লাস Y এই শুক্রাণুটি পাওয়া যায় তাহলে পুত্র সন্তানের জন্ম হবে। ওকে, এইভাবে লিখবে। নেক্সট যাচ্ছি, দেখো চারটি জিনোটাইপ দিয়েছে, এদের ফিনোটাইপ তোমাকে বলতে হবে। কি কি আছে দেখো, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, বুঝতেই পারছো এগুলো গিনিপিগের লোমের ফিনোটাইপ হবে এগুলোর থেকে। তো ক্যাপিটাল বি হচ্ছে ব্ল্যাক এবং আর হচ্ছে রাফ, তার মানে হচ্ছে কালো কর্কশ লোমযুক্ত গিনিপিগ। কালো এবং কর্কশ দুটোই প্রকট বৈশিষ্ট্য। ওকে, স্মল বি মানে সাদা এবং ক্যাপিটাল আর আছে মানে এটা হবে সাদা কর্কশ লোমযুক্ত গিনিপিগ। ক্যাপিটাল বি আছে মানে কালো, স্মল আর আছে মানে মসৃণ, এটা হবে কালো মসৃণ লোমযুক্ত গিনিপিগ। এখানে দেখো দুটোই কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য রয়েছে, স্মল বি মানে সাদা, স্মল আর মানে মসৃণ, সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগ। ওকে, তাহলে এই হচ্ছে ফিনোটাইপগুলি। নেক্সট বলছে দেখো বর্ণান্ধতা জিন বহনকারী বাহক মাতা বর্ণান্ধতে আক্রান্ত মাতার জিনোটাইপ কি কি। তো বর্ণান্ধতা জিন বাহককারী বাহক মাতা যদি বাহক হয় তাহলে মায়ের যেহেতু দুটি এক্স ক্রোমোজোম রয়েছে, একটি এক্স ক্রোমোজোমে বর্ণান্ধতার জিন মা বহন করছে এবং আরেকটি এক্স ক্রোমোজোম হচ্ছে নর্মাল, তাহলে একটি এক্স ক্রোমোজোমে XC প্লাস থাকবে, এটা হচ্ছে নর্মাল এক্স ক্রোমোজোম, এবং একটি এক্স ক্রোমোজোমে বর্ণান্ধতার জিন বহন করছে, তার মানে আরেকটি এক্স ক্রোমোজোম হবে XC। এই এক্স ক্রোমোজোমটাই কিন্তু বর্ণান্ধতার জিন বহন করছে, আর এটি কিন্তু আগেরটি কিন্তু স্বাভাবিক এক্স ক্রোমোজোম, তাহলে এটা হচ্ছে বাহক মাতার জিনোটাইপ। অন্যদিকে বর্ণান্ধতায় আক্রান্ত মাতার জিনোটাইপ কি হবে, মাতাকে যদি বর্ণান্ধতায় আক্রান্ত হতে হয় মায়ের দুটি এক্স ক্রোমোজোমেই বর্ণান্ধতার আক্রান্ত বা মিউটেটেড জিন থাকতে হবে। ঠিক আছে, কারণ আমরা জানি বর্ণান্ধতা যেহেতু একটি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, তাই প্রচ্ছন্ন রোগ হওয়ায় মহিলাদের আক্রান্ত হতে গেলে মহিলাদের দুটি এক্স ক্রোমোজোমেই মিউটেটেড জিন থাকতে হবে, তবেই আক্রান্ত হবে। তো এখানে দেখতে পাচ্ছ দুটি এক্স ক্রোমোজোমেই মিউটেটেড জিন রয়েছে, সুতরাং জিনোটাইপ হবে XC। ওকে, গট ইট।
চলো নেক্সট বলছে দেখো, দলমা পাহাড় থেকে হাতির দল সমভূমিতে নেমে এলে বা অভয়ারণ্য থেকে চিতাবাঘ চা বাগানের বস্তিতে প্রবেশ করলে কি কি ধরনের জীবন সংগ্রামে মুখোমুখি হতে হয়। তো দেখো, দলমা পাহাড় থেকে যখন হাতির দল সমভূমিতে নেমে আসছে, মানে মনুষ্য বাসস্থানের কাছাকাছি চলে আসছে, তো অবশ্যই মানুষের বাসস্থানের কাছাকাছি চলে এলে তারা মানুষের যে কৃষিভূমি রয়েছে, ঠিক আছে, সেখানে সেগুলো ধ্বংস করতে যাবে, তো মানুষ তখন তাদেরকে তাড়ানোর চেষ্টা করবে। তো এখানে তাহলে মানুষ এবং হাতির মধ্যে সংগ্রাম হচ্ছে, যেটা একটি আন্তঃপ্রজাতি সংগ্রাম। একইভাবে অভয়ারণ্য থেকে চিতাবাঘ যখন চা বাগানে নেমে এসে চা বাগানের ক্ষতি করছে, তাহলে মানুষ চা বাগান থেকে বাঘকে সরানোর চেষ্টা করবে, তো সেক্ষেত্রেও মানুষের সাথে চিতাবাঘের যে সংগ্রাম হবে সেটি হবে আন্তঃপ্রজাতি সংগ্রাম, ঠিক আছে। তাহলে দুটি ক্ষেত্রেই এদেরকে কিন্তু আন্তঃপ্রজাতি সংগ্রামে লিপ্ত হতে হবে। এছাড়াও এরা যেহেতু নিজের যে নিজস্ব বাসস্থান সেখান থেকে নতুন এক ধরনের বাসস্থানে যাচ্ছে, তাই পরিবেশের সাথে সংগ্রামও কিন্তু দুক্ষেত্রেই এদেরকে করতে হবে। ওকে, নেক্সট বলছে দেখো, যোগ্যতমের উদ্বর্তন ধারণাটি ব্যাখ্যা করো। তো প্রথমেই বলবে যে জীবন সংগ্রামে লিপ্ত, প্রথমেই লিখবে যে যোগ্যতমের উদ্বর্তন, এই ধারণাটি হচ্ছে বিজ্ঞানী ডারউইনের প্রতিপাদ্য, ঠিক আছে। এখানে উনি বলতে চেয়েছিলেন যে জীবন সংগ্রামে যেসব প্রাণীরা লিপ্ত থাকে বা যেসব জীবেরা লিপ্ত থাকে, তাদের মধ্যে যাদের ক্ষেত্রে ছোট ছোট অভিযোজনমূলক পরিবর্তন আসে, জীবনে দেখা যায়, ঠিক আছে, সেই সমস্ত জীবেরাই কিন্তু তারাই কিন্তু জীবন সংগ্রামে জয়ী হয় এবং পৃথিবীতে বেঁচে থাকার অধিকার প্রাপ্ত হয়। অন্যদিকে অন্যান্য জীবেরা যাদের মধ্যে এই ছোট ছোট অভিযোজনমূলক বৈশিষ্ট্য আসে না, তারা কিন্তু ধীরে ধীরে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। তো এইভাবে ছোট ছোট অভিযোজনের সহায়ক বৈশিষ্ট্যের দ্বারা জীবন সংগ্রামে উত্তরণের যে প্রক্রিয়া, তাকেই বলা হয় যোগ্যতমের উদ্বর্তন। ওকে, চলো নেক্সট যাচ্ছি, উটের আরবিসিতে জল ক্ষয় সহন করতে কি কি অভিযোজন দেখা গেছিল। তো দেখো, দেখা গেছে যে উটের আরবিসি হচ্ছে ডিম্বাকৃতি এবং এটি হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে। তো ডিম্বাকৃতি হওয়ার জন্য কি হয়, জল নিরুদনের সময় যখন রক্ত খুব গাঢ় হয়ে যায়, তখনও কিন্তু ডিম্বাকৃতি আকারের হওয়ার জন্য লোহিত রক্তকণিকাগুলি সহজেই রক্তের মাধ্যমে চলাচল করতে পারে। অন্যদিকে অনেক দিন জল না খাওয়ার পরে যখন উট জল খায়, তখন এই আরবিসি গুলি ডিম্বাকৃতি হওয়ায় এবং এদের যে আরবিসির পর্দা রয়েছে তার স্থিতিস্থাপকতা অনেক বেশি হওয়ায় যখন একসঙ্গে অনেক পরিমাণ জল উট পান করে, তখনও কিন্তু এই লোহিত রক্তকণিকার পর্দা ফেটে যায় না, ঠিক আছে। এটি এর নিজের যে আকার তার 240% অবধি অধিক জল কিন্তু শোষণ করতে পারে বিদীর্ণ না হয়ে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এরা জল ক্ষয় সহনে অভিযোজন দেখায়। ওকে, নেক্সট যাচ্ছি, দেখো বলছে নাইট্রোজেন চক্রে নিম্নলিখিত ব্যাকটেরিয়াগুলির ভূমিকা লেখো। প্রথমে বলেছে ক্লস্ট্রিডিয়াম, প্রথমে লিখবে ক্লস্ট্রিডিয়াম একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া যেটি জীবজ নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। এটি বাতাস থেকে নাইট্রোজেনকে সরাসরি নিজেদের দেহে অ্যামোনিয়া রূপে আবদ্ধ করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে নাইট্রোব্যাক্টার। নাইট্রোব্যাক্টার আমাদের নাইট্রোজেন চক্রে নাইট্রিফিকেশন পদ্ধতিতে সাহায্য করে, যেখানে এটি নাইট্রাইট, ঠিক আছে, নাইট্রাইট কে নাইট্রাইট যৌগকে নাইট্রাইট থেকে নাইট্রেটে পরিণত করতে সাহায্য করে। ওকে, নেক্সট যাচ্ছি, দেখো জলের আবর্জনা কিভাবে জলে ইউট্রোফিকেশন ঘটায় বলো। তো প্রথমেই লিখবে জলে যেসব আবর্জনা পড়ে সেগুলি অতি পৌষ্টিক আবর্জনা যদি জলে এসে মেশে, যেমন ফসফেট জাতীয় সার যদি এসে জলে মেশে, তবে এর ফলে জলে অতি পৌষ্টিকতা দেখা যায় এবং শৈবালের সংখ্যা বৃদ্ধি ঘটে। এই সব শৈবাল অতিরিক্ত পরিমাণে শ্বসন করার ফলে জলে যে দ্রবীভূত অক্সিজেন তার পরিমাণ কমে যায় এবং জলজ জীবেদের যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি সেটি বৃদ্ধিপ্রাপ্ত হয়, ফলে জলজ জীবেরা কিন্তু অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। এছাড়াও এই সমস্ত শৈবালের যখন পচন ঘটে তখন কিন্তু জল দূষিত হয়ে পড়ে। এই সমগ্র ব্যাপারটি নিয়ে কিন্তু জলাশয়ে এইভাবে ইউট্রোফিকেশন ঘটে থাকে। ওকে, নেক্সট, ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অরণ্য ধ্বংস হলে জীববৈচিত্র্য কিভাবে বিঘ্নিত হয়, জীববৈচিত্র্যের ভারসাম্য লিখতে হবে। তো দেখো, প্রথমেই লিখবে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে কৃষিক্ষেত্র, অরণ্য ধ্বংস করে কৃষিক্ষেত্র বা মানুষ তার বাসস্থান কলকারখানা ইত্যাদি গড়ে তোলার ফলে অরণ্য ধ্বংস হয়। অরণ্য ধ্বংস হওয়ার ফলে অরণ্যের জীবেরা তাদের আবাসস্থল হারায় এবং তাদের সংখ্যা অর্থাৎ বন্য প্রাণীদের সংখ্যা ধীরে ধীরে কমে যায়। এছাড়াও দেখা যায় যে অরণ্য ধ্বংসের ফলে গাছের
গাছের সংখ্যা কমে যাওয়ায় বাতাসে যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য তাও বিঘ্নিত হয়। তো এভাবেই সামগ্রিকভাবে অরণ্য ধ্বংসের মাধ্যমে জীববৈচিত্র্যের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। নেক্সট বলছে পরিবেশে উপস্থিত এমন দুটি কার্সিনোজেনের নাম লেখো যারা ক্যান্সার সৃষ্টি করে। ঠিক আছে, তো এরকম দুটি লিখতে পারো তোমরা, অ্যাসবেস্টাস, বেনজিন, আর্সেনিক, এগুলো হচ্ছে বিভিন্ন পরিবেশে উপস্থিত কার্সিনোজেন। ওকে, তো এই ছিল তাহলে আমাদের পেজ নাম্বার 348 এর 2 মার্কসের সমস্ত কোয়েশ্চেন। সবকটা কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করে দিলাম। কোনো ডাউট থাকলে অবশ্যই আশা করি ক্লিয়ার হয়ে গেল। আবার আরো নতুন রিভিশন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।